মানে এখন যখন আদালত জুলাই জাতীয় সনদ আদেশটাকেই অবৈধ নয় কেন এমন প্রশ্ন তুলে বসলো, গণভোট অধ্যাদেশ অবৈধ নয় কেন মানে গণভোটেরই কোনো সাংবিধানিক ভিত্তি নাই এমন প্রশ্ন তুলে বসলো, তখন সত্যিই আগামীতে পুলিশ হত্যার যে বিচার হবে গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা তুঙ্গে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ জুলাই জাতীয় সনদ অবৈধ হয়ে গেলে সেই দায়মুক্তি অধ্যাদেশকে বৈধ করা যাবে তার কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। এই ধুরন্ধর ইউনূস নিজের জন্য আরো 1 বছরের রাষ্ট্রীয় খরচের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ এর সুবিধা নিতে নিজেকে ভিভিআইপি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছেন, তাও খুব গোপনে। একজন বিদায়ী প্রধান উপদেষ্টা যিনি নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর করেছেন, তিনি কেন 1 বছরের জন্য এমন কঠোর নিরাপত্তায় বলয় চাইলেন বলুন তো? তিনি কি বাস্তবে কোনো নিরাপত্তার ঝুঁকির মুখে আছেন, নাকি তিনি জানেন যে তার শাসনামলে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে তার প্রতিক্রিয়া হতে পারে তীব্র, যে কোনো সময় তার উপর আসতে পারে জনগণের আঘাত? যে ভাবনা সেই কাজই হতে চলেছে। সম্ভবত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট দুইটাই আদালতের আদেশে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনার দিকেই এগোচ্ছে সমস্ত ঘটনা। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। ওনার লোভ, ওনার যে চাহিদা, এটা আসলে এত বছর বয়সে আইসো বা উনি যে সরকার পরিচালনা করছেন শেখ হাসিনার পরিণতি দেখা ওনার মধ্যে ভয় হয়েছে যে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়ার পরে তলে তলে হয়তো অনেক কিছু প্রকাশ পেয়ে যাবে, জনগণ খেপা যাবে, সেই সময় হয়তো রিয়েকশন দিবে, তিনি হয়তো মবের শিকার হইতে পারেন। আর এই কারণে তিনি কিন্তু এই কাজটা করে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের গত 18 মাসের শাসনামল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তথাকথিত বিপ্লব বা মব ভায়োলেন্সের মাধ্যমে 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসার পর থেকে তিনি নিজেকে যেভাবে আইনের ঊর্ধ্বে নিয়ে গেছেন তা বিস্ময়কর। একজন নোবেল বিজয়ী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে ভাবমূর্তি ছিল, দেশের শাসকের আসনে বসে তিনি তা নিজেই ধূলিসাৎ করে দিয়েছেন। তার বিদায় বেলায় নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আইনি কাঠামো তিনি তৈরি করে গেছেন তা কেবল তার চতুরতাই প্রমাণ করে না, বরং এটি তার গভীর নিরাপত্তাহীনতা এবং ভয়েরও বহিঃপ্রকাশ। একজন জননন্দিত নেতা কখনোই বিদায়ের পর বন্দুকের নলের পাহারায় জনবিচ্ছিন্ন হয়ে বাঁচতে চান না, কিন্তু ইউনূস ঠিক সেটাই বেছে নিয়েছেন। গত 10 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত একটি সরকারি গেজেট এই ভয়ের রাজনীতির দালিলিক প্রমাণ। নির্বাচনের মাত্র 2 দিন আগে এই গেজেট প্রকাশ করা হয়েছে এবং তাও গোপন রাখা হয়েছে। সেটি মাত্র বেরিয়েছে গত 2-3 দিন আগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছাড়ার ঠিক আগ মুহূর্তে নিজের জন্য 1 বছরের ভিভিআইপি মর্যাদা এবং এসএসএফ এর সুরক্ষা নিশ্চিত করেছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 এর ধারা 2 এর ক এর ক্ষমতা বলে। এই আইনের মাধ্যমে তিনি ক্ষমতা ছাড়ার পরও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকবেন। সাধারণ মানুষের প্রশ্ন উঠবে যে যেখানে তিনি নিজেকে জাতির ত্রাতা বা সেবক হিসেবে দাবি করতেন, সেখানে বিদায়ের পর কেন তাকে জনগণের করের টাকায় 1 বছর ধরে নজিরবিহীন নিরাপত্তা দিতে হবে? হয়তো তিনি বলবেন যে এর আগেও উপদেষ্টারা নিয়েছেন, কিন্তু সেটা নিয়েছিলেন মাত্র 3 মাসের জন্য। 2009 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে প্রধান উপদেষ্টা 3 মাসের জন্য সেটি নিয়েছিলেন, আর উনি নিয়েছেন 3-4-12 মাস, 1 বছরের জন্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সাবেক সরকার প্রধানদের নিরাপত্তা প্রদানের রেওয়াজ থাকলেও ইউনূসের এই পদক্ষেপটি সম্পূর্ণ ভিন্ন এবং উদ্দেশ্য প্রণোদিত। এর আগে 2006 সালের 29 অক্টোবর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে বিদায়ের পর 3 মাসের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই সময় রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও 3 মাসকে যথেষ্ট মনে করা হয়েছিল। অথচ ডক্টর ইউনূস সেই সময়সীমা বাড়িয়ে 1 বছর করেছেন। জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল যথার্থ প্রশ্ন তুলেছেন, মানে আগের আইনে যেখানে 3 মাসের বিধান ছিল সেখানে নতুন করে 1 বছর করা হলো কেন? এটি কি সম্ভাব্য জনরোষ বা মব পরিস্থিতির আশঙ্কা থেকে নেওয়া সিদ্ধান্ত? স্বাভাবিকভাবে উত্তরটি স্পষ্ট। গত 18 মাস ধরে তিনি যেভাবে ভিন্ন মতের দমন, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর স্টিমরোলার চালিয়েছেন, হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছেন, কারাগারে অসংখ্য নেতাকর্মীর মৃত্যু হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, ব্যবসা দখল করিয়েছেন তার নেতাকর্মীদের দিয়ে, এবং একটি কিংস পার্টি গঠন করে তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে লুটপাট চালিয়েছেন, বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছেন, আদালত দখল করা হয়েছে। তাতে তিনি নিজেই জানেন যে ক্ষমতা না থাকলে সাধারণ মানুষের রোষানল থেকে বাঁচা তার জন্য খুব দুষ্কর। এসএসএফ বা বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী এই বাহিনীর ক্ষমতা অপরিসীম। আইনের 8 এর 2 ধারা অনুযায়ী এসএসএফ শুধুমাত্র ভিভিআইপিদের দৈহিক নিরাপত্তা দেয় না, বরং তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করার ক্ষমতা রাখে। এর চেয়েও ভয়ের বিষয় হলো পরিস্থিতি বিবেচনায় এসএসএফ গুলি চালানো বা প্রয়োজনে হত্যা করার ক্ষমতাও রাখে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে বা রাস্তায় চলাচলের সময় যদি জটলা বা বিক্ষোভের মুখে পড়েন, তবে তাকে রক্ষার্থে এসএসএফ চরম পদক্ষেপ নিতে পারবে। এই আইনটি তিনি নিজের সুরক্ষায় ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। তিনি খুব ভালো করেই জানেন গত 1.5 বছরে তিনি যে মব বা উচ্ছৃঙ্খল জনতাকে উস্কে দিয়ে দেশ শাসন করেছেন, সেই মব যে কোনো সময় তার দিকে ফিরে আসতে পারে। ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো তিনি যে অরাজকতা সৃষ্টি করেছেন, এখন তিনি নিজেই সেই অরাজকতার ভয়ে তটস্থ। ইউনূসের এই আত্মরক্ষামূলক পদক্ষেপ তার চরিত্রের বাটপারি বা দ্বিমুখী সত্তাকে উন্মোচিত করে। তিনি ক্ষমতায় থাকাকালীন নিজের স্বার্থে যা খুশি তাই করেছেন, কর ফাঁকি দেওয়ার অভিযোগ থেকে নিজেকে মুক্ত করেছেন, নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর উপর একচ্ছত্ব আধিপত্য বজায় রাখতে আইন পরিবর্তন করেছেন।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব কাঠামো ভেঙে দিয়ে নিজের পছন্দ মতো লোক বসিয়েছেন। বিদায় বেলায় তিনি প্রোটোকল বা রাষ্ট্রাচারের তোয়াক্কা না করে নিজেকে সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিশ্চিত করেছেন। এটি কোনো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত ছিল না, বা পরবর্তী নির্বাচিত সরকার তাকে এই সম্মান দেয়নি, বরং তিনি নিজেই কলমের খোঁচায় নিজের সুবিধা নিশ্চিত করে গেছেন। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগেই তিনি এই গেজেট পাশ করিয়ে নিয়েছেন, যাতে পরবর্তী 1 বছর তাকে কেউ স্পর্শ করতে না পারে। ভেনেজুয়েলার হুয়াইন গুয়াইদো বা মারিয়া কারিনা মাচাদোর মতো পশ্চিমা মদতপুষ্ট পুতুল শাসকেরা যেভাবে নিজ দেশের জনগণের তোয়াক্কা না করে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করে, ইউনূসের শাসনামল তার চেয়ে ভিন্ন কিছু ছিল না। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে ক্ষমতায় এলেও তার শাসনামলে গণতন্ত্র ছিল নির্বাসিত, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, ভিন্ন মতের উপর দমন পীড়ন এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা, গোপন চুক্তি বিদেশের সাথে বাংলাদেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। তার বিদায়ের পর এই সংকট আরো ঘনীভূত হচ্ছে দিন দিন, কিন্তু তিনি থাকবেন এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে। তিনি জানেন তার অপশাসনের কারণে মানুষের মনে যে ক্ষোভ দানা বেঁধেছে, যে ঘৃণা তৈরি হয়েছে, তার যে কোনো সময় বিস্ফোরিত হবে। সেই বিস্ফোরণ থেকে বাঁচতেই তিনি জনগণের ট্যাক্সের টাকায় 1 বছরের জন্য এই রাজকীয় নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এই পুরো প্রক্রিয়ায় ডক্টর ইউনূসের নৈতিক স্খলন স্পষ্ট হয়ে ওঠে। তিনি সারা জীবন দারিদ্র বিমোচন এবং মানুষের ক্ষমতায়নের কথা বলেছেন। তিনি আজ নিজেকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করতে সর্বোচ্চ দেয়াল তুলে দিয়েছেন। তিনি যদি সত্যি দেশের জন্য কাজ করতেন, যদি তার 18 মাসের শাসনামল ন্যায় এবং ইনসাফ ভিত্তিক হতো, তবে তার এত ভয়ের কারণ ছিল না। কিন্তু তিনি জানেন তিনি যা করেছেন তা ছিল অবৈধ, তার সরকার ছিল অবৈধ এবং অন্যায্য। তিনি একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন এবং সেই ক্ষমতা কুক্ষিগত করতে রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবহার করেছেন। এখন ক্ষমতা নেই, তাই রাষ্ট্রের বন্দুকের নলের উপর ভরসা করা ছাড়া তার আর কোনো গতি নেই। এটিতে এখন নিশ্চিতভাবেই বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় নিজের আখের গুছিয়েছেন। তিনি কেবল অর্থনৈতিকভাবে লাভবান হননি, বরং নিজের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের আইনকেও নিজের মতো করে ব্যবহার করেছেন। 18 মাস ধরে তিনি যে মব কালচার বা উচ্ছৃঙ্খল জনতাকে ব্যবহার করে রাজনীতি করেছেন, এখন তিনি নিজেই সেই মবের ভয়ে ভীত। তার এই 1 বছরের এসএসএফ সুবিধা গ্রহণ প্রমাণ করে যে তিনি জনগণের ভালোবাসা নিয়ে নয়, বরং জনগণের ঘৃণা এবং ক্ষোভকে ভয় পেয়েই বিদায় নিচ্ছেন। একজন নোবেল বিজয়ী যখন নিজের দেশের মানুষের ভয়ে বুলেট প্রুফ নিরাপত্তা এবং শুট অ্যাট সাইট ক্ষমতার আশ্রয় নেয়, তখন বুঝতে বাকি থাকে না যে তার শাসনামল কতটা গণবিরোধী ছিল। ইতিহাস তাকে মনে রাখবে একজন নিষ্ঠুর ভয়ঙ্কর শাসক হিসাবে, যিনি জনরোষ থেকে বাঁচতে শেষ মুহূর্তে রাষ্ট্রের ক্ষমতাকেও অপব্যবহার করে গেছে। জুলাই জাতীয় সনদের নামে যে মাসের পর মাসব্যাপী সংস্কার নাটক ঘরে বসে আমেরিকা থেকে উড়িয়ে আনা আলী রিয়াজের তত্ত্বাবধানে ইউনূস সরকার পরিচালনা করেছেন, সেই জুলাই জাতীয় সনদ যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে বিজয়ী হয়ে এলে কোনোভাবেই কোথাও কোনো জায়গা পাবে না, সেটা যেমন বোঝা গিয়েছিল, ঠিক তেমনি জানাই ছিল আবার এই জুলাই জাতীয় সনদ নাটকের উত্থাপন যে কারণে, যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, বাংলাদেশের সংবিধান নতুন করে লিখতে হবে, গণপরিষদ গঠন করতে হবে গণভোটের মাধ্যমে, এবং নতুন করে সংবিধান রচনা করে রিসেট বাটনে চাপ দিয়ে নতুন রাষ্ট্র পরিচালনার নীতি, নতুন বন্দোবস্ত কায়েম করতে হবে। তো সেই রাজনীতির আবার যারা মুখ্য নেতৃত্বে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে ওই জুলাই জাতীয় সনদে কি আছে না আছে ব্যাপার না, সংবিধান বলে আর কিছু থাকবে না, নতুন করে তারা সংবিধান রচনা করে রিসেট বাটনে চাপ দিয়ে তাদের বন্দোবস্ত অনুযায়ী সংসদ পরিচালনা, সংবিধান লেখা শুরু করবে। কাজেই বিএনপি যখন নির্বাচনে বিজয়ী হয়ে এসেছে এবং বিজয়ী হওয়া মাত্র পরিষ্কার বার্তা দিয়েছে সংবিধানের বাইরে তারা কিচ্ছু করতে রাজি না, একেবারে শপথ গ্রহণের দিনেই ওই জুলাই জাতীয় সনদ, সেই সনদটি বাস্তবায়নের জন্য সংসদে আলোচনার মাধ্যমে এই সংসদের সদস্যদেরকেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতে হবে, এমন আরেকটা অসাংবিধানিক বিধান ওই আলী রিয়াজের দরবার থেকে এসেছিল। এবং সেই অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যখন বিএনপি রাজি হয় নাই, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরিষ্কার বলেছেন যে তারা তাদের নেতা তারেক রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু ওসব সংবিধান সংস্কার পরিষদ কিছু নাই আমাদের সংবিধানে, কাজেই তারা বিএনপি ওরকম কোনো শপথ নেবে না। তো সেদিনও খুব ক্ষোভ দেখাতে চেয়েছিলেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির সদস্যরা। তারা বলেছিলেন বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, আমরা কোনো শপথই নিব না, মানে সংসদটাকে অকেজো করে ফেলবেন, সংসদ সদস্য হিসেবে আর শপথ নেবেন না। পরে সে সিদ্ধান্তে কয়েক ঘন্টাও তারা আর অটল থাকতে পারেন নাই, ঠিকই সময় মতো এসে সংসদে শপথ নিয়েছেন, তারা সংসদ সদস্য হিসেবেও শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এরপরেও এই গত কয়েক সপ্তাহে তারা বারবার নানা রকম হুঙ্কার ছাড়ার চেষ্টা করেছেন যে বিএনপিকেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, বিএনপিকে দ্রুততম সময়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। কিন্তু আজকে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে বা যে অবস্থান নিয়েছে, তাতে পরিষ্কার সংসদে এই জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনার সুযোগ পেতে পেতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোর মাসের পর মাস পেরিয়ে যাবে।
রিট করা ছিল বিভিন্ন প্রসঙ্গে, এবং ফেব্রুয়ারির নির্বাচনের পরে আবারও দফায় দফায় নানা রকম রিট হয়েছে উচ্চ আদালতে। সেসব রিটে প্রশ্ন তোলা হয়েছে গণভোট হলো সংবিধানের কোন বিধান অনুযায়ী, মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ সেটা নাকি রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, আর সেটা নাকি বাস্তবায়ন আদেশ নাকি সংবিধানের জন্য একেবারে কার্যকর করা বাধ্যতামূলক হয়ে গেছে, এর তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই। এ নিয়ে রিট করা ছিল, মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না, একটা রিট। আরো রিট করা ছিল গণভোট আয়োজন কেন অবৈধ হবে না, কারণ গণভোটের কোনো বিধান সংবিধানে নাই। রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ স্বাক্ষর করলেন আর সাথে সাথে সংবিধানে নাই এমন একটা বিধান ঢুকে গেল এবং তার ফলে গণভোট আয়োজন হয়ে গেল, সে প্রশ্ন তোলা হয়েছিল রিটে। আজকে আদালত সুস্পষ্টভাবে এই প্রশ্ন তুলেছেন যে কেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আর গণভোট অধ্যাদেশ অবৈধ হবে না, এবং এই রুল জারি করে হাইকোর্ট বলেছেন মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে। তার মানে আদালতে এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিয়ে সংসদের ভেতরে বাইরে, আদালতের বাইরে যে কোনো জায়গায় কথা বলা আইনের লঙ্ঘন হবে, আদালতের অবমাননা হবে, এবং এর নিয়ে মানে আদালত যে বিষয়টা নিষ্পত্তি করবেন সে নিয়ে অযথা বিতর্ক তোলা, আন্দোলন তোলা সবই এক রকমের আদালতের আদেশের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো হবে। আদালতে এই রিট মামলায় প্রাথমিক শুনানি করে বিচারপতি রাজিক আল জালিল এবং বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেছেন। রিটকারী পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংসদে সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং অন্যদিকে রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন যে গণভোট অধ্যাদেশ অসাংবিধানিক হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। কিন্তু মনে রাখতে হবে যে এই যে রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই, এ কথা কিন্তু বিএনপি এমনকি সংবিধান সংস্কার পরিষদের যে সভাগুলো বসছিল আলী রিয়াজের দরবারে তখনও তারা বারবার বলেছে যে এভাবে সংবিধান সংস্কার ঘরের ভিতর বসে করে ফেলা যায় না, এই সংবিধান সংস্কারের যা যা প্রয়োজনীয় উদ্যোগ সেগুলো সংসদ নির্বাচনের পর সংসদে আলোচনার ভিত্তিতে নিতে হবে। কিন্তু ইউনূস সরকার, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সমর্থনে এই মানে পুরো কার্যক্রম, এই প্রকল্প চালিয়েই যেতে থাকে। বিএনপি আসলে অপেক্ষা করছিল একরকম রাজনৈতিকভাবে যে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসবে এবং তারপর যখন আদালতে এই রিটগুলো উঠবে, যেই রিটগুলো ইউনূস সরকারের আমলে ওঠালে আদালতের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আসলে কোনো মানে হালে পানি পেত না। কারণ দেখেন এই আদালতেই কিন্তু এমনকি গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল অবৈধ হবে না কেন, ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করা হবে না কেন, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান সংবিধানে নাই। এই অসাংবিধানিক সরকারের নির্বাচন কমিশন কি সত্যি নির্বাচনের তফসিল দিতে পারে? এ ধরনের খুবই স্পর্শকাতর সব বিষয়েও কিন্তু আইনজীবীরা বিভিন্ন সময়ে রিট করেছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরে। কিন্তু ইউনূস সরকারের আমলে আদালতের যে পরিস্থিতি ছিল, মানে জামায়াতপন্থী আইনজীবীদের যে ব্যাপক প্রভাব, যে ধরনের এমনকি বিভিন্ন রকম আদালতে মবের শিকার হতে হচ্ছিল বিচারালয়ের বিচারকদের পর্যন্ত, কিংবা আইনজীবীরা কোন অবস্থান নেবেন তা নিয়ে নানা রকম প্রতিরোধের সম্মুখীন হচ্ছিলেন। কাজে আদালতের আমেজটাই অন্যরকম ছিল। মনে করে দেখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তিনি তো মবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিলেন ইউনূস সরকারের আমলে। মানে আগস্ট মাসে মব সৃষ্টি করে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিদেরকে পদত্যাগে বাধ্য করে সরিয়ে দেওয়ার পর আগস্ট মাসে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ কিন্তু মব মানে এই ছাত্র জনতার মনোনয়নে তার পদে বসানো হয়েছিল। কাজে তিনি আদালতকে যেভাবে পরিচালনা করবেন, যেভাবে ছাত্র জনতাকে তার নিয়োগকর্তাদের খুশি রাখতে চাইবেন, এখন বিএনপি সরকারে আসার পর এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আসবার পর আদালতে প্রভাব বলয় যে পরিবর্তন হয়ে যাবে সেটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বরাবর হয়েছে এবং বাংলাদেশের রাজনীতির সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রভাব বাংলাদেশের উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সর্বত্র পড়েছে। কাজেই এখন যে জুলাই জাতীয় সনদ, যেই জুলাই জাতীয় সনদ একটা অবৈধ প্রক্রিয়ায়, অসাংবিধানিক প্রক্রিয়ায় প্রণীত হচ্ছে বলে বিএনপি বারবার সাবধান করেছে এবং তারপর প্রতিরোধের মুখে, প্রতিবাদের মুখে অন্তত সংসদ নির্বাচনটা দ্রুত অনুষ্ঠানের স্বার্থে গিয়ে তারা যখন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরও করেছে তখনও তাদের প্রচুর আপত্তি লিপিবদ্ধ ছিল। এবং মনে রাখতে হবে তখনও কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নামে কোনো আদেশে রাষ্ট্রপতি সই করে দেন নাই এবং গণভোট অধ্যাদেশ সই হয়ে যায় নাই। কাজেই বিএনপিকে যে এখন প্রতারণার দায়ে অভিযুক্ত করার চেষ্টা করবে জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতে ইসলামী, সেটাও মুশকিল। কারণ এই জাতীয় নাগরিক পার্টি মানে সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত এই জুলাই জাতীয় সনদে সই করে নাই, কারণ তাদের মতে এটা যথেষ্ট হয় নাই। তার উপর রাষ্ট্রপতি, ফ্যাসিস্টের নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই বাস্তবায়ন
বাস্তবায়ন আদেশে সই করেছেন, সে কারণেও তারা এর তে সমর্থন দিতে রাজি ছিল না। কাজেই আদালতে এসব যুক্তি তুললে এই যে সকল রাজনৈতিক দল একমত হয়েছিল এবং সেই জেন্টলম্যানস এগ্রিমেন্ট মানে ভদ্রলোকের এক কথা এই নীতির উপর ভিত্তি করে এখন এগুলো সব সংবিধানে ঢুকে যেতে হবে, সব অবৈধ এবং অসাংবিধানিক কার্যক্রমকে সাংবিধানিক বলে স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদকে সংবিধানের উপর জায়গা দিতে হবে, এসব কোনো স্বপ্ন আসলে সফল হতে যাচ্ছে না। দেখেন, জুলাই জাতীয় সনদের একটা মূল লক্ষ্য হচ্ছে এই জুলাই যোদ্ধাদেরকে একটা দায় মুক্তির মধ্যে নিয়ে আসা, মানে জুলাই আগস্টের আন্দোলনের সময় এবং তারপর যত রকম ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে, পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, 450-র বেশি থানা লুটপাট হয়েছে, 150-র বেশি ফাঁড়ি লুটপাট হয়েছে, সারা বাংলাদেশের জেল ভেঙে জঙ্গিদের বের করে আনা হয়েছে, অস্ত্র লুটপাট হয়েছে, রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই যে পুরো ঘটনা প্রবাহ জুলাই সনদ অনুযায়ী একটা দায়মুক্তি অধ্যাদেশ দিয়ে সেই জুলাই যোদ্ধাদের কিন্তু এ থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে। তার মানে এখন যখন আদালত জুলাই জাতীয় সনদ আদেশটাকেই অবৈধ নয় কেন এমন প্রশ্ন তুলে বসলো, গণভোট অধ্যাদেশ অবৈধ নয় কেন মানে গণভোটেরই কোনো সাংবিধানিক ভিত্তি নাই এমন প্রশ্ন তুলে বসলো, তখন সত্যিই আগামীতে পুলিশ হত্যার যে বিচার হবে, গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা তুঙ্গে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ জুলাই জাতীয় সনদ অবৈধ হয়ে গেলে সেই দায়মুক্তি অধ্যাদেশকে বৈধ করা যাবে তার কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তাছাড়া দায়মুক্তি অধ্যাদেশ কেন অবৈধ হবে না নিশ্চিতভাবেও তা নিয়েও আদালতের রিট হবে। এবং সবচেয়ে বড় যে রাজনৈতিক বিজয়টা বিএনপি সরকার এর মাধ্যমে অর্জন করলো সেটা হচ্ছে ওই যে সংসদের প্রথম অধিবেশন থেকেই এই পুরো বিষয়টাকে, কেন সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয় নাই বিএনপি, কেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করার পরেও বাস্তবায়ন হচ্ছে না, এসব নিয়ে যে একটা বাড়াবাড়ি এবং বিতর্ক তুলে সংসদকে সংসদের স্বাভাবিক প্রক্রিয়া চালিয়ে যেতে বাধাগ্রস্ত করার যে একটা শঙ্কা বা সম্ভাবনা ছিল, বিএনপি সরকারি দল হিসেবে তার সম্ভাবনাকে একেবারে অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছে। মানে ওই যে তারেক রহমানের প্রথম রাতে বিড়াল মারা কর্মসূচির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্জিত হলো আদালতের এই রুল জারির মাধ্যমে, যে কেন জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আর